আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক কর্মচারীদেরকে ইএফটির মাধ্যমে সরকার বেতন পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ তাদের বেতনের সরকারি অংশ আগামীতে ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। এর জন্য তাদেরকে কিছু তথ্য ইএফটিতে ইনক্লুড করতে হবে। সেই তথ্যগুলি কিভাবে ইনক্লুড করতে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটি আপনাদের উপকারে আসলে অন্যদের মাঝেও ছড়িয়ে দিবেন, তাদেরও কাজে লাগবে। তো চলুন আমরা দেখি কিভাবে ইএফটিতে তথ্য সংযুক্ত করতে হবে। আমরা প্রথমে ইএফটির তথ্য ইনপুট দেওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট ইএআইএস এর ওয়েবসাইটে যাব। ইএআইএস এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তার ওয়েব অ্যাড্রেস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। আমরা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ইএফটি ওয়েবসাইটে প্রবেশ করেছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপিও ইএফটি ইউজার ম্যানুয়াল। কিভাবে তথ্যটা ইনক্লুড করতে হবে সেটা আপনারা এখানে ক্লিক করলেই সেই ম্যানুয়ালটি দেখতে পাবেন। তো চলুন আমরা দেখে আসি ম্যানুয়ালটিতে কি আছে। দেখুন, প্রথমে নির্দেশনাগুলি আমরা দেখতে পাচ্ছি। এই নির্দেশিকা অনুযায়ী আমাদেরকে প্রথমে তথ্যগুলি সংগ্রহ করে নিতে হবে। জাতীয় পরিচয়পত্র এনআইডি এন্ট্রির ক্ষেত্রে শুধু 10 বা 17 ডিজিট গ্রহণযোগ্য। যাদের এনআইডি নম্বর 13 ডিজিটের তাদের ক্ষেত্রে শুরুতে 4 ডিজিটের জন্মসাল বসিয়ে 17 ডিজিট করে নিতে হবে। তো প্রতিটা প্রতিষ্ঠানের অ্যাডমিনগণ তথ্যগুলি এন্ট্রি দিবেন। অনেকেরই এনআইডি 13 ডিজিটের হতে পারে, তাদের 13 ডিজিটের পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তি জন্মসালটা বসিয়ে দিলে 17 ডিজিটের হয়ে যাবে। আরো কি তথ্য আছে? শিক্ষক কর্মচারীর নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুযায়ী এন্ট্রি দিতে হবে। ইতিপূর্বে আপনার এনপিওতে নাম যেভাবেই থাকুক না কেন, তথ্য এন্ট্রির জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তথ্য এন্ট্রি দিতে হবে। তো এভাবে আপনি তথ্যগুলি সংশোধনও হয়ে যাবে। যে মোবাইল নাম্বারটি আপনি এখানে যুক্ত করবেন সেই মোবাইল নাম্বারটি আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে। আবার যে ব্যাংক থেকে আপনি বর্তমান এনপিওর টাকা পাচ্ছেন সেই ব্যাংকেরই তথ্য ইনক্লুড করতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারেও আপনার এনআইডি এবং একই মোবাইল নাম্বার থাকতে হবে। ব্যাংক হিসাব নাম্বার 13 থেকে 17 ডিজিটের হবে। আর ব্যাংক হিসাব নাম্বার এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টের যে শিরোনাম অর্থাৎ আপনার নাম বড় হাতের অক্ষরে লিখতে হবে। সেখানে একাধিক শব্দ হলে স্পেস দেওয়া যাবে, কিন্তু কোনো প্রকার চিহ্ন ব্যবহার করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্টপ, কমা এগুলি ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনার নাম যদি এমডি পরে ফুল স্টপ থাকে, সেই ফুল স্টপ কিন্তু ব্যবহারের সুযোগ নাই, এখানে করা যাবে না। এরপরে কি থাকবে? আপনার কাজটা সম্পূর্ণ হলে আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে হার্ড কপি উপজেলা শিক্ষা অফিসে অথবা থানা শিক্ষা অফিসে, কলেজের ক্ষেত্রে অঞ্চলে জমা দিতে হবে। কি কি তথ্য জমা দিতে হবে সেটা লক্ষ্য করুন। সেটাও এই নির্দেশিকায় দিয়ে আছে। প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিওর কপি, এটা ডিসেম্বর মাস, নভেম্বরের এমপিও এখন আমরা পাইনি, অক্টোবর মাসের এমপিওটা জমা দিতে হবে। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট জমা দিতে হবে, কর্মরত সকল শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ। আরো কি জমা দিতে হবে? অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক রিপোর্ট। এই ইএফটিতে যে তথ্যগুলি আমরা এন্ট্রি দিব সেটার আলোকে একটা রিপোর্ট পাবো। সেটা পিডিএফ ফাইল ডাউনলোড করে সেটা ওই শিক্ষকের স্বাক্ষর সহ জমা দিতে হবে। সেখানে নিচে স্বাক্ষর করার অপশন আছে। শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি, অর্থাৎ আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে তার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই পৃষ্ঠায় ফটোকপি করে সেটা প্রতিষ্ঠান প্রধানের কর্তৃক সত্যায়িত সহ জমা দিতে হবে। প্রত্যেক শিক্ষক কর্মচারী ব্যাংক চেকের কাভার পাতার ফটোকপি, আপনি যে ব্যাংক থেকে বর্তমানে ইনপুট টাকা পান সেটার যে চেক বই আছে সেই চেক বইয়ের কভার পৃষ্ঠার ফটোকপি আপনাকে জমা দিতে হবে। এই ছিল সাধারণ নির্দেশনা। তো চলুন আমরা এবার দেখি কিভাবে ইএফটিতে তথ্য নিয়ে এন্ট্রি দিব। তো এই নির্দেশিকার নিচের দিকে গেলে কিভাবে আমরা ইএফটিতে প্রবেশ করব, একে একে কিভাবে তথ্য এন্ট্রি দিব সেটাও আমরা দেখতে পাবো। তো আমি সেটাকে আপনাদের এখানেই দেখিয়ে দিচ্ছি। আমরা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইআইএস এর ওয়েবসাইটে প্রবেশ করলাম এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেনু বারে এমপিও ইএফটি অথবা যে মাঝামাঝি এমপিও অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস,
এই দুটো যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। আমি এমপিও ইএফটি তে ক্লিক করলাম। দেখুন আমাদের সামনে লগ ইন পেজ চলে আসছে। এইখানে আমাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কি হবে, আমরা ইতিমধ্যে অনলাইনে যে এমপিও এর জন্য আবেদন করি অথবা আপার গ্রেডের জন্য আবেদন করেছিলাম, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন করেছিলাম, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। আপনি যদি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে না পারেন, সেক্ষেত্রে যেটা পরিবর্তন লক্ষ্য করলাম ম্যানুয়ালে, দেখুন যে আপনার ইউজার আইডিটা কেমন হবে। ইউজার আইডিটা বলেছে এনপিও আন্ডারস্কোর আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার, এটা হবে আপনার ইউজার আইডি। আর আমরা যখন আপার গ্রেডের জন্য আবেদন করি বা এমপিও এর জন্য আবেদন করি, সেখানে ইউজার আইডিটা এই এমপিওটা স্মল লেটারে ছিল, কিন্তু এক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ক্যাপিটাল লেটারে এমপিও, এমপিও, তারপরে আন্ডারস্কোর আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার, এরপরে সেই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা পূর্বের পাসওয়ার্ডটাই দিবেন, আপনি প্রতিষ্ঠানের জন্য নির্ধারণ করেছেন সেটাই। ডিয়ার ভিউয়ার্স, আমি এক্ষেত্রে কিছু কিছু তথ্য ব্লার করে দিব, যেহেতু ভিডিওটি ইউটিউবে যাবে। ইউটিউবের নীতিমালা অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করা সঠিক নয়। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম, এবার লগ ইনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্রতিষ্ঠানের অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম। এই অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড এর কারণে আমরা যে ব্যাংক থেকে আমাদের এনপিও টাকা উত্তোলন করে থাকি, সেই ব্যাংকের নাম আপনারা দেখতে পাচ্ছেন। এই আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে অটোমেটিক্যালি ব্যাংকের নাম চলে আসবে। আর এইখানে আপনি রাউটিং নাম্বার দিবেন। এখানে লক্ষ্য করুন, আপনি যে ব্যাংক থেকে এনপিও টাকা উত্তোলন করে থাকেন, সেই ব্যাংকে সেই শাখার যে চেক বই আছে, সেই চেক বইয়ের উপরে আপনি রাউটিং নাম্বার পাবেন। অথবা এই সার্চ অপশনে ক্লিক করলে আপনি আপনার এলাকায় যে অগ্রণী ব্যাংকের শাখাগুলি আছে, সেই শাখাগুলি দেখতে পাবেন। এখান থেকে আপনি সংশ্লিষ্ট শাখাটা ক্লিক করে দিলে দেখুন এখানে সার্চ অপশন আছে, আপনার ব্রাঞ্চ যেটা আপনি সেটা লিখবেন। আমরা অগ্রণী ব্যাংকের মহাখালী ব্রাঞ্চ থেকে আমাদের এনপিও টাকা তুলে থাকি। এখানে আমি এমওএইচএ লিখাতে এখানে আমি দেখতে পাচ্ছি মহাখালী ব্রাঞ্চ চলে আসছে। আমি এখান থেকে নির্বাচন করুন, এখানে টিক দিয়ে দিলাম। ওই ব্রাঞ্চে রাউটিং নাম্বার এখানে চলে আসবে এবং তারপরে আপডেট দিলে অটোমেটিক্যালি আপনার প্রতিষ্ঠানের এনপিওভুক্ত সকল শিক্ষকের তালিকা আপনি এখানে দেখতে পাবেন। পরবর্তীতে আপনাকে পর্যায়ক্রমে প্রত্যেক শিক্ষকের ইএফটির তথ্যগুলি আপডেট করতে হবে। তো আমি আমার তথ্যটা আপডেট করে আপনাদের সামনে দেখাচ্ছি। লক্ষ্য করুন, এই যে বাম দিকে একটা প্রিন্ট পিডিএফ আইকন দেখাচ্ছে, তারপরেই একটা হালনাগাদ লেখা দেখাচ্ছে, মানে আপডেট করার জন্য এডিট অপশন দেখাচ্ছে। এই এডিট অপশনে আমি ক্লিক করব। দেখুন আমার ইন্ডেক্স নাম্বার দেখাচ্ছে, আমার নাম দেখাচ্ছে, আমার পদবি আগে ডিফাইন করা না, এর জন্য ডিটারমাইন দেখাচ্ছে। এরপরে বর্তমান অবস্থা, এই অপশনে বর্তমান অবস্থাতে ক্লিক করতে হবে। এইখানে সিলেক্ট করতে হবে কর্মরত, অর্থাৎ আমি কর্মরত আছি, কর্মরত সিলেক্ট করব। তারপরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমার যাবতীয় তথ্য যেগুলি আছে সেটা চলে আসবে। এই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত ইএফটি প্রদানের পেজটা। দেখুন এই যে বাম দিকে দেখাচ্ছে বিদ্যমান এনপিও শীট অনুযায়ী, বর্তমান এনপিও শীটে আমার তথ্যগুলি যেভাবে আসে সেই তথ্যগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন এখানে আমার নামের বানান ভুল থাকতে পারে, অনেক তথ্য না থাকতে পারে। সমস্ত তথ্যগুলি আমি সঠিক তথ্যগুলি ডান পাশে ইনক্লুড করব। এটাই কিন্তু আমাদের সুযোগ। আমাদের এনপিওতে কোনো তথ্য যদি সঠিক না থাকে, ইংরেজি অনুযায়ী সঠিক তথ্যগুলি এখানে আমরা এন্ট্রি দিব। তো প্রথমে আমার নাম ইংরেজিতে এখানে লিখবো, সব ক্যাপিটাল লিটারে লিখবো। তারপরে বাংলায় আমার নাম লিখতে হবে, তারপরে ইংরেজিতে আমার পিতার নাম লিখতে হবে, তারপরে আমার মাতার নাম লিখতে হবে, তারপরে আমার জন্ম তারিখ। আপনারা লক্ষ্য রাখবেন যে পূর্বে এনপিওতে কিন্তু আমার নামটা এভাবে আসছে। যদি কারো নামের বানান সঠিক ভাবেই থাকে তাহলে জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে চলে আসবে, অ্যারো চিহ্নতে ক্লিক করে নিয়ে আসবে। আর যদি বর্তমান সঠিক না থাকে
ডান পাশে সংশোধিত বা হালনাগাদ সঠিকটা লিখে দিবেন। তো আমার জন্ম তারিখ সঠিক আছে, এখানে ক্লিক করে ডান পাশে নিয়ে আসলাম। তারপরে আমার এনআইডি নম্বর এটাও সঠিক আছে, ডান পাশে নিয়ে আসলাম। তারপরে আমার মোবাইল নাম্বার, আমি এই মোবাইল নাম্বারটা দিব না, আমার আর একটি মোবাইল নাম্বার আছে সেটি দিব, সেটা লিখে দিলাম। আর যদি এটাই দিতাম জাস্ট এখানে ক্লিক করে দিলেই চলে আসবে। তো আমি যেহেতু এটা দিব না, এর জন্য আমার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু যেটা সেই মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি। অবশ্যই এগুলি আমি ব্লার করে দিচ্ছি, একটু ইউটিউবের নির্দেশনা পালন করতে হবে আমাকে। এবার আমার ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেস সবসময় ছোট হাতের অক্ষরে হয়। তারপরে জেন্ডার, এরপরে ধর্ম সিলেক্ট করে দিব। পদবি এখানে লক্ষ্য করুন, এইখানে পদবি যেগুলি আছে সেখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আমি 8ম গ্রেড প্রাপ্ত সিনিয়র টিচার, কিন্তু এখানে দেখুন সিনিয়র টিচার কোনো অপশন নেই। অতএব আমি তো লেকচারার না, অতএব সিনিয়র লেকচারারও দিতে পারছি না। আমাকে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট টিচার এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এখানে যে অপশনগুলি আছে এর থেকে আমার সঠিকটা বেছে নিতে হবে। এরপরে আমি যে বিষয়ের শিক্ষক সেই বিষয় সিলেক্ট করতে হবে। বিষয় সিলেক্ট করার সময় সাবধানতা অবলম্বন করবেন। এখানে খেয়াল করে দেখবেন যে নতুন কারিকুলাম অনুযায়ী যে বিষয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। অতএব আপনি যে বিষয়টা নিয়োগ প্রাপ্ত সেই বিষয়ে এখানে সিলেক্ট করে দিবেন। আমি আইসিটি শিক্ষক হিসেবে কাজ করছি, এর জন্য আইসিটি সিলেক্ট করে দিলাম। এরপরে আসছে ব্যাংকের হিসাবের নাম, অর্থাৎ যেটা আজ আমরা বলতাম শিরোনাম। এইখানে আমার নামটাই আমার অ্যাকাউন্টের শিরোনাম, আপনার নামটাই আপনার অ্যাকাউন্টের শিরোনাম। সেখানে কিছু নির্দেশনা আছে, শুধু ইংরেজি অক্ষর এবং স্পেস ব্যতীত কিছু লেখা যাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার নামের সাথে এমডি ডট থাকলে ডট কিন্তু লেখার সুযোগ নাই, এগুলি বড় হাতের অক্ষরে দিবেন। ঠিক আছে, চেক বই যেভাবে লেখা আছে, যদি এনআইডি অনুযায়ী কোনো কারেকশনের প্রয়োজন হয় ব্যাংকের শাখায় গিয়ে সেটা কারেকশন করে সঠিকটাই দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি চেক বইয়ের উপর ওনারা সিল মেরে সংশোধন করে দিবে আপাতত। যেহেতু এখন যদি আপনি কোনো চেক বই সংশোধন করে কোনো চেক বই চান, সেটা আসতে সময় লাগবে। সেই চেক বইয়ের উপরে ওনারা স্বাক্ষর করে সিল মেরে দিবে। আমাদের প্রতিষ্ঠানে আমরা সেটা করেছি, শাখা থেকে সেটা করে দেয়। এখানে হিসাব নাম্বারটা দিতে হবে। তোমার অ্যাকাউন্ট নাম্বারটি দিলাম। এবার পে কোড, আপনার পে কোড যেটা সেটা দিবেন। আমি যেটি উচ্চতর গ্রেড পেয়েছি, আমার পে কোড 8 এবং ডিফল্ট হিসাবে দেখুন সঠিক মূল বেতন বা বেসিক চলে আসছে। আপনি এনপিও থেকে দেখে নিতে পারেন। এরপরে শিক্ষক কর্মসূচি নিজ জেলা, আপনার প্রতিষ্ঠান যে জেলায় হোক না কেন এখানে আপনি নিজ জেলা সিলেক্ট করে দিবেন। আমার জেলা সিলেক্ট করে দিলাম। আমি আলোচনা করে বুঝিয়ে বললাম, এই জন্য হয়তো আমার ফর্মটা পূরণ করতে একটু সময় লাগলো। সর্বোপরি এই ফর্মটা পূরণ করতে কিন্তু 5 মিনিটের বেশি সময় লাগবে না। এরপরে আমরা কি করব, সমস্ত তথ্য সঠিকভাবে দিয়েছি কিনা সেটা যাচাই করে একটু দেখবো। তারপরে আপডেটে ক্লিক করব। দেখুন আপডেটে ক্লিক করলেই সাকসেসফুলি আপডেট, এবং দেখুন ডান পাশে একটা টিক চিহ্ন এসে গেল। এবার দেখুন এই যে হার্ড কপি জমা দেওয়ার যে নির্দেশনা ছিল, সেখানে একটা নির্দেশনা ছিল যে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারী পৃথক কিছু রিপোর্ট। এই রিপোর্টটা আপনি কোথায় পাবেন? এই রিপোর্টটায় এই যে আমার তথ্যটা আমি জমা দিলাম, বাম পাশে প্রিন্ট পিডিএফ ফাইলের যে আইকন আছে এতে যদি আমি ক্লিক করি, তাহলে আমার সমস্ত তথ্য এখানে একটা পিডিএফ ফাইল আকারে পেয়ে যাব। এখান থেকে জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করলেই এটা আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আবার এখানে প্রিন্ট আইকনে ক্লিক করলে আমরা প্রিন্টার থেকে প্রিন্টও পেতে পারি। তো এটা প্রিন্ট করলে দেখুন এই যে নিচে অপশন আছে শিক্ষক কর্মচারী স্বাক্ষর ও তারিখ, এখানে শিক্ষক কর্মচারী স্বাক্ষর করবে এবং তারিখ দিবে। এই তথ্যটা যে শিক্ষক তিনি স্বাক্ষর দিবেন, তো এটা আমি স্বাক্ষর দিব। এখানেও কিন্তু আমার তথ্যগুলি ঠিক আছে কিনা আমি সঠিকভাবে দেখে নিব। যদি ঠিক না থাকে আবার আমি কিন্তু এইখান থেকে এডিট অপশনে গিয়ে নিজেকে এডিট করতে পারবো। কোনো সমস্যা থাকলে সেটা এখান থেকে কারেকশন করতে পারবো।
এই হচ্ছে ইএফটিতে তথ্য প্রদান। খুবই সহজ ব্যাপার। এটা কিন্তু আপনার প্রতিষ্ঠানের অ্যাডমিন এই কাজটা করে দিবে, আপনি তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আপনার তথ্যগুলি আপনি যাচাই করে দেখবেন। কোনো একটি তথ্য ভুল হলে কিন্তু আপনি ইএফটিতে তথ্য পেতে বিড়ম্বনার শিকার হবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসলে অন্য শিক্ষকদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।